কি গো দিদি, আজ বাজার থেকে নীতিশ কি মাছ নিয়ে এলো? কল্যাণীর প্রশ্ন শুনে রিতমা হেসে বলল, কাতলা এনেছে রে। অনেক দিন তো বাড়িতে দই কাতলা হয় না, তাই ভাবছি আজ একটু দই কাতলাই বানাবো। মুখার্জি পরিবার একেবারে সাধারণ মধ্যবিত্ত পরিবার। বড় ছেলে সতীশ আর বড় বউ রিতমা বহু বছর ধরে সংসারের সমস্ত দায়িত্ব সামলে এসেছে। তাদের একমাত্র ছেলে নীতিশ, অন্যদিকে ছোট ছেলে সুনীল আর তার স্ত্রী কল্যাণীর একটিমাত্র মেয়ে তিতলি। মেয়ের পড়াশোনা শেষ হতেই ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছে তারা। তিতলির বিয়ের পর থেকেই কল্যাণীর মনে এক অদ্ভুত তৃপ্তি কাজ করে। মাঝে মধ্যেই সে রিতমাকে খোঁচা দিয়ে বলে, দেখেছ দিদি, মেয়ে থাকলে কত শান্তি। মেয়ে জামাই কাছে টেনে রাখবে, আদর করবে, কিন্তু ছেলের বউ এলে সে কেমন হবে সেটা কি আর আগে থেকে বলা যায়? রিতমাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সেও হেসে উত্তর দেয়, তা ঠিক, কিন্তু পুত্র সন্তান থাকলে সংসার ভরপুর থাকে। ছেলে বউ নাতি নাতনি নিয়ে আলাদা আনন্দ। তাছাড়া বংশের বাতি দেওয়ার লোকও তো চাই। এই নিয়ে দুই জায়ের মধ্যে মাঝে মধ্যেই খুনসুটি, ছোটোখাটো তর্ক লেগেই থাকে। তবে যতই মতের অমিল থাকুক, তারা দুজনেই জানে এই সংসারকে ভাঙতে দেয়া যাবে না। কারণ তাদের শাশুড়ি মা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন, সংসারে ঝগড়া হবেই, কিন্তু কোনো দিন যেন এই বাড়ি না ভাঙে। শাশুড়ি মা দুই বৌমাকেই নিজের মেয়ের মতো ভালোবাসতেন, কোনো দিন কটু কথা বলেননি। তাই ভেতরে ভেতরে অশান্তি থাকলেও বাইরে সবাই মিলেমিশেই থাকার চেষ্টা করে। সেদিন সকালে নীতিশ বাজার থেকে বড়সড় একটি কাতলা মাছ এনে দিল। রিতমা খুব যত্ন করে মাছ কেটে দই কাতলা রান্না চাপালো। রান্নাঘর ভরে উঠল মশলা আর মাছের অপূর্ব গন্ধে। এদিকে নীতিশের নতুন বউ পলি এই বাড়িতে এসেছে মাত্র 20 দিন হলো। পলি বড়লোক বাবার একমাত্র মেয়ে, এখনও মাস্টার্স করছে। নীতিশ নিজের পছন্দেই তাকে বিয়ে করেছে। পলির বাবা চিত্তরঞ্জনবাবু প্রথমে একটু চিন্তায় পড়েছিলেন। তিনি মেয়েকে বলেছিলেন, মা, তুমি মধ্যবিত্ত বাড়িতে যাচ্ছ, সেখানে অনেক কিছু মানিয়ে নিতে হবে, পারবে তো? পলি হাসি মুখে উত্তর দিয়েছিল, যাকে ভালোবেসেছি তার জন্য এটুকু নিশ্চয়ই পারবো বাবা। নীতিশের ব্যবহার আর আত্মসম্মানবোধ চিত্তরঞ্জনবাবুর খুব পছন্দ হয়েছিল। বিয়ের সময় তিনি অনেক কিছু দিতে চাইলেও নীতিশ সোজাসুজি জানিয়ে দিয়েছিল, আমি কিছু নেব না, এতে আমার পরিবারকে অসম্মান করা হবে। এই কথাতেই আরও মুগ্ধ হয়েছিলেন তিনি। তবে নতুন বাড়িতে এসে পলির কিছু অসুবিধা হচ্ছিল। এতদিন বড়লোক বাড়িতে অভ্যস্ত মেয়েটা এখন সব কিছু চুপচাপ মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। দই কাতলার গন্ধ পেয়ে পলি এক ছুটে রান্নাঘরে এসে বলল, মা, কি রান্না করছো? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। রিতমা হেসে বলল, দই কাতলা বানাচ্ছি, নীতিশ আজ খুব ভালো মাছ এনেছে। পলি খুশি মনে আবার নিজের ঘরে চলে গেল। দুপুরে পলির খুব খিদে পেয়েছে, কিন্তু সে কিছু বলল না। বাপের বাড়িতে ছোটবেলা থেকেই তার তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস। বিয়ের পর এতদিন বাড়িতে অতিথি আর অনুষ্ঠানের ভিড় থাকায় তাকে সময় মতো ডেকে খাওয়ানো হতো। কিন্তু এখন বাড়ি আগের নিয়মে ফিরে এসেছে। প্রথমে বাড়ির পুরুষরা খেতে বসল। পলি দরজার আড়াল থেকে চুপচাপ সব দেখছিল। নীতিশ, সতীশ, সুনীল
সবার পাতেই মাছের বড় বড় গাদা আর পেটি পড়েছে। তাদের খাওয়া শেষ হলে রিতমা ডাক দিল, বৌমা এসো, এবার আমরা খেয়ে নিই। পলি এসে চুপচাপ বসে পড়ল, কিন্তু পাতে মাছ দেখে তার মনটা হঠাৎ কেমন করে উঠল। সেখানে ছিল মাছের লেজের পিস। সে মাছটা নাড়াচাড়া করতে লাগলো। মাছের কাঁটা বেছে খেতে সে একদম পারে না, অথচ মুখ ফুটে কিছু বলার সাহসও পাচ্ছিল না। রিতমা সেটা লক্ষ্য করে বলল, কি হলো, মাছটা ভালো লাগেনি নাকি? ভাত নিয়ে অমন নাড়াচাড়া করতে নেই কিন্তু। কল্যাণীও বলল, খাও বৌমা, ঠান্ডা হয়ে যাবে। অনেকবার জিজ্ঞেস করার পর লজ্জায় মুখ নামিয়ে পলি ধীরে ধীরে বলল, আমি আসলে মাছের লেজের দিক খেতে পারি না, আমি গাদা বা পেটি খাই। কথাটা শুনে রিতমা আর কল্যাণী দুজনেই হেসে উঠল। রিতমা বলল, ও মা, মাছের গাদা পেটি তো বাড়ির ছেলেরা খায়, আমরা মেয়েরা কাটাকুটি, মাথা, লেজ এসবই খাই। আমার শাশুড়ি মা যেমন করতেন আমরাও সেই নিয়মই মেনে চলেছি। কল্যাণীও যোগ করল, দেখো বৌমা, এবার থেকে এসব খাওয়ার অভ্যাস করো। সংসারে থাকতে গেলে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। এইভাবেই দিন কেটে যাচ্ছিল মুখার্জি বাড়িতে। নতুন বউ পলি ধীরে ধীরে সংসারের সব নিয়মকানুন বুঝে নিচ্ছিল। তবে বুঝে নেওয়ার পাশাপাশি সে মনে মনে একটা প্রতিজ্ঞাও করেছিল, এই বাড়িতে মেয়েদের প্রতি যে অদৃশ্য অবহেলা বছরের পর বছর ধরে চলে আসছে, একদিন সে সেটাকে বদলে দেবে। প্রথম দিকে পলিকে নানা রকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হতো। কখনো খাওয়ার সময় আলাদা নিয়ম, কখনো মেয়েদের জন্য কম গুরুত্ব, আবার কখনো এটাই তো অভ্যাস বলে অনেক কিছু মেনে নিতে বলা হতো। কিন্তু পলি প্রতিবাদ না করে সব কিছু শান্তভাবে পর্যবেক্ষণ করত। কারণ সে জানত, শুধুমাত্র তর্ক করে নয়, নিজের কাজ আর যোগ্যতা দিয়েই মানুষের চিন্তাধারা বদলানো যায়। এরই মধ্যে পলির মাস্টার্স সম্পূর্ণ হয়। কিছুদিনের মধ্যেই সে একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। নীতিশ খুব খুশি হয়েছিল। রিতমা আর কল্যাণীও কোনো বাধা দেয়নি, বরং তারা মনে মনে গর্বই অনুভব করেছিল। কারণ কোথাও গিয়ে তাদের বিশ্বাস ছিল, সংসার সামলানোর পাশাপাশি একটি মেয়ের নিজের পায়ে দাঁড়ানোও খুব জরুরি। ধীরে ধীরে পলিও অফিস যাওয়া শুরু করলো। সকালবেলা শাশুড়িদের সঙ্গে সংসারের কাজ সামলে তারপর অফিস, সব কিছু মিলিয়ে ব্যস্ত জীবন। তবুও কখনো তার মুখে বিরক্তি দেখা যেত না। চাকরির 6 মাস পার হতেই সংসারের ছেলেদের সাথে সাথে সংসারের অনেক খরচের দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নিল। নিজের বেতনের বেশিরভাগ টাকাই সংসারে দিত। ছুটির দিনে বাজার করা, মাছ আনা, দরদাম করে জিনিস কেনা সবই ধীরে ধীরে শিখে নিয়েছিল সে। কখনো শাশুড়ির জন্য নতুন শাড়ি, আবার কখনো রান্নাঘরের দরকারি জিনিস। পলি সবসময় খেয়াল রাখত কার কী প্রয়োজন। কারণ এই কয়েক মাসে সে একটা বিষয় খুব ভালোভাবে বুঝেছিল, এই বাড়ির মেয়েরা কোনোদিন নিজের জন্য কিছু চায়নি। সারা জীবন সংসারের জন্য পরিশ্রম করেছে, ত্যাগ করেছে, কিন্তু বিনিময়ে বিশেষ কিছু দাবি করেনি। পলি তাই ঠিক করেছিল, এই বাড়িতে মেয়েদের প্রতি যে অবহেলার পরিবেশ আছে সেটা সে বদলাবেই। আগে বাড়িতে মাছ কম আসতো, আর যা আসতো তার ভালো পিসগুলো ছেলেদের জন্য তুলে রাখা হতো। মেয়েদের ভাগ্যে জুটত মাথা, লেজ আর কাটাকুটি অংশ। এখন সেই ছবিটা বদলাতে শুরু করেছে। পলির একটাই কথা ছিল, সংসারের সব কাজ যদি মেয়েরা সমানভাবে করতে পারে তাহলে ভালো খাবার খাওয়ার অধিকারও তাদের সমান। তাই এখন বাড়িতে বড় মাছ বেশি আসতে লাগলো।
আর পলি নিজেই খেয়াল রাখত যেন বাড়ির প্রত্যেক মানুষ সমানভাবে ভালো অংশ পায়। একদিন দুপুরে খাওয়ার সময় একটা অদ্ভুত দৃশ্য দেখে বাড়ির পুরুষরা অবাক হয়ে গেল। ডাইনিং টেবিলে ছেলেদের সঙ্গে একসাথেই বসেছে রিতমা, কল্যাণী আর পলি। সতীশবাবু খানিক অবাক হয়ে বলেই ফেললেন, কি ব্যাপার বলো তো, আজকাল দেখছি আমাদের সঙ্গে একসাথে খেতে বসছো। এ তো আগে কখনো দেখিনি। মা তো কোনো দিন এমন করেননি। সব সময় দেখেছি বাড়ির মেয়েরা ছেলেদের খাওয়া হয়ে গেলে পরে খায়, এটাই তো নিয়ম ছিল। তা আজকাল সব নিয়ম বদলে ফেলেছো নাকি? সকলেই চুপ করে রইল। তখন পলি শান্ত গলায় বলল, একটু ভুল বলছেন বাবা, এটা নিয়ম নয়, এটা অভ্যাস। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। পলি আবার বলল, শ্বশুরবাড়িতে আসার পর মা আর কাকিমার সঙ্গে আমাকেও এই একই অভ্যাস করতে হয়েছে। কিন্তু জানেন বাবা, বিয়ের আগে বাপের বাড়িতে আমরা সবাই একসাথেই খেতাম। বাবা, কাকা, জ্যাঠা, কারো আলাদা নিয়ম ছিল না। এখানে এসে প্রথম জানলাম নাকি মেয়েরা ছেলেদের সঙ্গে বসে খেতে পারে না, এমনকি মাছের ভালো পিসও নাকি শুধু ছেলেদের জন্য। সে একটু থেমে মৃদু হেসে বলল, কি আশ্চর্য না বাবা, এই সবকে নিয়ম বলে মেয়েদের ওপর চাপিয়ে দেয়া হয়, তারপর ধীরে ধীরে সেটাকেই অভ্যাসে পরিণত করা হয়। রিতমা আর কল্যাণী নিঃশব্দে শুনছিল। পলি আবার বলল, তখনই আমি মনে মনে ঠিক করেছিলাম, আগে নিজের যোগ্যতায় একটা চাকরি করব, তারপর এই বাড়ির মেয়েদের প্রতি যে অবহেলার নিয়মগুলো আছে সেগুলো বদলে দেব। তাই এখন থেকে বাড়ির মেয়েরাও ছেলেদের সঙ্গে একসাথে খাবে, আর ভালো মাছের পিসও সবাই সমানভাবে পাবে। কথাগুলো শুনে টেবিল জুড়ে নীরবতা নেমে এলো। সুনীলবাবু ধীরে ধীরে বললেন কল্যাণীকে, কি গো, আমরা তো সব সময় ভাবতাম মেয়ে থাকাই ভালো, মেয়ের বিয়ে দিয়ে দিলেই নিশ্চিন্ত, মাঝে মাঝে মেয়ের বাড়ি বেড়াতে যাব, ব্যাস, ছেলের বউ মানেই কত ঝামেলা। তিনি একবার পলির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, অথচ দেখো, সেই ছেলের বউই আজ আমাদের বাড়ির এত বছরের ভুল নিয়ম বদলে দিল। শাশুড়িদের সঙ্গে ঝগড়া করেনি, বরং তাদের অবহেলার বিরুদ্ধে দাঁড়িয়েছে। সত্যি, সব ছেলের বউ খারাপ হয় না গো। কল্যাণীর চোখ ভিজে উঠেছিল। সে উঠে এসে পলিকে জড়িয়ে ধরে বলল, ঠিক বলেছ, সোনার টুকরো বৌমা থুড়ি, মেয়ে আমাদের। রিতমা বলল, কী রে ছোট, তোর ভুল ভাঙলো তো? কল্যাণী বলল, সে আর বলতে। বন্ধুরা, গল্পটি খুব সুন্দর একটি গল্প, তাই না? আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অনেকেই হয়তো গল্প শোনেন, সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে করে আরও নতুন নতুন সুন্দর সুন্দর গল্প পাঠ করার জন্য আমরা অনুপ্রেরণা পাই। কলমে বর্ষা ঘোষ, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।